বৃথা যাবে। জি, ইসমাইল জুয়েল সাহেব, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই সনদ গণভোট এটি হচ্ছে মূলত জুলাই বিপ্লবের মূল ভিত্তি। বিরোধী দল অতীতের মতো ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা এর মাধ্যমে বিরোধিতা করবে, এটা অনেকে প্রত্যাশা করে, যারা নির্বাচিত সরকারকে খুব অল্পতেই উড়িয়ে দিতে চায়। আমাদের বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সংসদে এবং সংসদের বাহিরে যে গঠনমূলক বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে সরকারের কোনো বিষয় যদি আমাদের পছন্দ না হয়, কোনো বিষয় যদি আমাদের বক্তব্য থাকে, সরকার যদি কোনো ক্ষেত্রে ভুল করেন, আমরা সেটি সংসদে সংশোধনের জন্য আমরা চেষ্টা করব। সংসদে যদি একান্ত সংশোধন না করা যায়, তখন আমরা প্রতিবাদের ভাষা যেটি সভা সমাবেশ মাধ্যমে আমরা সে প্রতিবাদ করব। সেটাই বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে। যেহেতু নির্বাচনী 11 দলীয় ঐক্য ছিল, তারা একসাথে এই বক্তব্যটা দিচ্ছেন এবং প্রত্যেকেরই এই জুলাই সনদ এবং গণভোটের ব্যাপারে প্রত্যেকের এই অভিমত, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা এক। এবং সেটি বর্তমান সরকারে যারা আছেন তথা বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যিনি কর্ণধার চেয়ারম্যান প্রধানমন্ত্রী, তিনিও এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং তিনি এখনো বলেন, বিভিন্ন বক্তব্যে, সভা সমাবেশে তিনি একাধিকবার বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি লাইন তিনি বাস্তবায়ন করবেন। জি, কিন্তু বাস্তবে গণভোটকে অস্বীকার করছেন। আমরা আশা করছি যে অত অল্প সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারি দল গণভোটকে মেনে নেবেন এবং তারা গণভোটের শপথ করে বাকি দিনগুলো ওর মাধ্যমে, জুলাই সনদের মাধ্যমে সেগুলো পরিচালনা করবেন এবং দেশে জাতিকে একটি সুস্থি, শান্তির বার্তা দিবেন, যাতে করে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা চাই যে সরকার নিভৃতে, নিশ্চিন্তে, সুন্দরভাবে যাতে সরকার পরিচালনা করতে পারে। কারণ গত 17 বছর এই দেশের মানুষ অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করেছে। এখনো আবার মাঠে ময়দানে সেটা হোক, এটা আমরা চাই না। আমরা আশা করব আমাদের বিজ্ঞ প্রধানমন্ত্রী অল্প সময়ের মধ্যে গণভোটকে মেনে নিয়ে তিনি সে অনুযায়ী দেশটি পরিচালনা করবেন। তাহলে সংঘাত সংঘর্ষ যারা সরকারকে এক মুহূর্তের মধ্যে ফেলে দিতে চায়, তাদের যে উস্কানি, যে বিরোধী দল এটি বিরোধী দল নয়, ম্যানেজ বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, এগুলো বলছে মূলত দেশে খুব সুষ্ঠু পরিবেশ যে বিরাজ করছে, এটা যাতে না থাকতে পারে। এজন্য আমি আজকে এই আপনার মাধ্যমে তথা আজকের এই আলোচনার মাধ্যমে এই আবেদন করতে চাই, আমি এটুকু অ্যাপ্রোচ করতে চাই যে সরকারি দলে যারা আছেন তারা অবশ্যই উপলব্ধি করেন, বুঝেন এবং সেটি তারা চাচ্ছেনও অনেকেই, কিন্তু হয়তো কোনো সুতার ইঙ্গিতে, কোনো টানে, কোনো জায়গা থেকে তারা যদি কোনো কমিটেড থেকে থাকেন, সে কারণে হয়তো এটা নিয়ে গড়িমসি করছেন। আমরা আশা করব যে অবশ্যই তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা গণভোটকে মেনে নিয়ে শপথ নেবেন, দেশ পরিচালনা করবেন জুলাই সনদের ভিত্তিতে। আচ্ছা, কবির আহমেদের কাছে নিশ্চয়ই পরবর্তীতে প্রশ্ন রাখবো। আপনি একটু আগে ভাগে বলে যাই যে আপনি যে যাদের কথা বলছেন যে উস্কানিদাতা, তারা কারা, যে সুতার টানের কথা বলছেন সেই সুতার টান কিসের, সেটা নয় ফিরবো আপনার কাছে। জাহাঙ্গীর হোসেন, কবির আহমেদ যেমনটা বলছিলেন তার দলের অবস্থান যে তারা একেবারেই সরকারকে এক ধরনের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থেকে তাদের রাজনীতি পরিচালনা করছেন। কিন্তু সেই সঙ্গে তো এটাও ঠিক যে জামাতের সবশেষ সমাবেশেও বলা হয়েছে যে সর্ষের মধ্যে ভূত আছে, যে শস্য দিয়ে ভূত তাড়ানো হবে তার মধ্যেই ভূত আছে। এবং তিনি উল্লেখ করেছেন যে দুর্নীতি, চাঁদাবাজি এটা আসলে বিএনপি একদম করে যাচ্ছে এবং যেহেতু বিএনপি সরকারি দল, সুতরাং এর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কারণ তার নিজ দলের নেতাকর্মী এর মধ্যে জড়িত বেশিরভাগ। তারা বলেন যে অধিকাংশই হয় আসলে বিএনপির ছত্রছায়া। তো এই যে বিরোধী দল একদিকে তারা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রাখছেন সেটি আছে,
তেমনি আবার যে অভিযোগগুলো তারা করেন, আপনার কাছেও জানতে চাই একই কথা, যে এটি কি আসলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করেন? আপনি মনে করেন আসলেই সরকারের আরো কিছু সংশোধনের, কিংবা সরকারি দল হিসেবে বিএনপির বা যুব দলের প্রতি তো একেবারে অভিযোগ আছে, আপনি যুব দলের পদে আছেন, সংশোধনের জায়গা আছে? আপনার অনেকগুলো পয়েন্ট আপনি একই সময়ের মধ্যে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকের এই জি টিভি এবং আমার যে সহ আলোচক আছে কবির ভাই, আর আমাদের দক্ষ আজকের যে উপস্থাপক জুয়েল ভাই সহ আজকে আমাদের এই প্রোগ্রামটা যারা আমাদের দর্শকবৃন্দ উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি যেহেতু অনেকগুলো পয়েন্ট, আমি বেসিক 3টি পয়েন্টের উত্তর দিচ্ছি আপনার। আপনি যেহেতু আমাকে একবারেই মেনশন করে বললেন যে যুব দল নিয়ে, এটাই আসলে আমার অনেকগুলো টিভিতে এবং আপনাদের এইখানেও অনেকবার আমাকে আসতে হয়েছে, এটা নিয়ে উত্তর দিয়েছি। দেখেন, আমরা সরকারি দল যুব দলের এই জায়গাটা আমি যতটুকু দেখছি, আমাদের যুব দলের অর্জন অনেকগুলো। বাংলাদেশের আপনি জানেন টোটাল জনগোষ্ঠীর অলমোস্ট 30% জনশক্তি হচ্ছে যুবক, আপনারা এটা জানেন। সেখানে আমাদের যুব দল একেবারেই, আপনি যদি 17 বছরের সম্প্রতি যে 2 বছর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্তই আমি যদি বলি, অতীতটা আমি সেটা বাংলাদেশের যুব শক্তি যারা আছে তাদেরকে নিয়ে অনেকগুলো পজিটিভ কাজগুলো করতেছে আমাদের যুবদল। আপনি বলবেন, দেখেন বিভিন্ন সময় আমাদের এই যে আবার যে ফ্লাড ইফেক্টেড এরিয়াগুলো হবে, আপনি দেখছেন যে আমাদের যুব দলের এক্সিস্টিং যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে এবং আরও সারা বাংলাদেশের আমাদের যুব সংগঠনগুলোতে যারা আছে একেবারেই তৃণমূল থেকে, এই জায়গাগুলোতে কিন্তু মানে মানুষের জন্য, বিশেষ করে যুবক সংগঠনের জন্য একেবারেই অতপ্রতভাবে তৃণমূল মানুষের জন্য কাজ করতেছে। এখন বলেন, আপনি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বলছেন। দেখেন, আমাদের এত বড় একটা সংগঠন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আপনি বলতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে অতীতে যে এটা ছিল না, যে ট্রেন্ডটা ছিল না, আমরা কোনো জায়গায় ফাইন্ড আউট করতে পারলে আমাদের সংগঠন থেকে কিন্তু সেইটা আপনাদের মাধ্যমে আমরা অনেক জায়গায় জানতে পারি, আমরা সেটা কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। সাংগঠনিকভাবে আমাদের দলের সাংগঠনিকভাবে তার হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবেও তার বিচার হচ্ছে। আপনি দেখছেন অনেকেই অনেক জায়গায় এগুলো হচ্ছে। এটা গেল আমি একেবারে স্বল্পকে, যেহেতু আপনার সময় কম। দেখেন, চাঁদাবাজি যে কথাটা আপনি আনলেন, এটা আমি মনে করি আমাদের দল এবং আমাদের সরকারকে একটা বিব্রতকর সিচুয়েশনে, একেবারেই মাস্টার প্ল্যান যেটা পরিকল্পিতভাবে এইগুলো একটা, ধরেন ফেসবুক বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, আর যেখানেই বলে, এটাকে একটা বিব্রতকর ফেলানোর জন্য পরিকল্পিতভাবে এই প্রচারণাগুলো করছে। আমি আপনাকে বলি, চাঁদাবাজি কথাটা আমি ওইভাবে বলবো না। আমি গত কয়েকদিন আগে একটি জায়গায় কথা বলছি, চাঁদাবাজি যেটা বলছে, যেমন একটি বিষয় বলছে টেম্পো স্ট্যান্ড, আপনি জানেন টেম্পো স্ট্যান্ড, এই জায়গাটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখেন, অতীতে যদি না বলি, আপনি সম্প্রতি ইন্টেরিয়াম গভর্নমেন্টে, আমি এই অতীতকেই মিন করতেছি, এই জায়গাগুলো কিন্তু সিটি কর্পোরেশন বলেন, সরকার বলেন, উপজেলা পরিষদ বলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু এই লোকগুলো লিজ নেয়। তাহলে লিজ নিয়ে একটা জায়গায় থেকে যদি সেই খাজনা উঠায়, যেটাকে বলে খাজনা, আপনি বলেন এটা রাষ্ট্রীয় বৈধ না। এখন প্রশ্ন, এই প্রোপাগান্ডাগুলো আপনি বলেন যে কেন হচ্ছে? একটি গোষ্ঠী তারা ওই জায়গায় নাক ডুবাইতে পারছে না। এখন তারা যেহেতু নাক ডুবাইতে পারে না, তারা এটা বিভিন্নভাবেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এই জিনিসটা, এই প্রোপাগান্ডা, এই মিথ্যা অপপ্রচারগুলো চালানো হচ্ছে। এটা গেল একটা। আর দুর্নীতির যে বিষয়টা, স্টিল নাও আমাদের সরকার, আমি আগের কথায় বলবো না, স্টিল নাও আমাদের সরকার এখন পর্যন্ত আপনি দৃশ্যমান কোনোটা দেখাইতে পারবে না তার দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমাদের দলের চেয়ারম্যান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলছে যে দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ দুর্নীতি একটা দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধাগ্রস্ত। আপনি যতই বড় বড় উন্নয়ন প্রকল্প নেন, কিন্তু ওইখানে যদি আপনি দুর্নীতি, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের সরকার দুর্নীতিতে বলছে জিরো টলারেন্স। এখানে দুর্নীতিতে কাউকেই কোনোভাবে টলারেট করা হবে না। এটা একটা বিষয় গেল। আরেকটি বিষয় বলেন যে আমাদের সরকার দেখুন বিরোধিতা করা, আপনি যেটি আমার সহ আলোচককে প্রশ্ন করছেন, এখন পর্যন্ত আমাদের সরকারকে কিন্তু বিরোধিতা করার মতো, যেমন ওই আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে,
একজন লেখক, আবার আরেকজন লেখক ডক্টর আমিনুল নামে একজন লেখক, উনি লেখছে, প্রথম আলো কলাম লেখছে, বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আসলে আমি অনেক চেষ্টা করেও তাকে ভুল ধরার সুযোগ পাচ্ছি না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো সেই জায়গায় আসলে বিরোধী দল তো, যেখানে যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতি করে না ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, তারাই জনাব তারেক রহমানকে এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত তাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো জায়গায় ভুল ধরার সুযোগ পাচ্ছে না। তো সেইখানে বিরোধী দল তো আসলে সেই সুযোগটা, বিরোধী দল যদি সুযোগই পাইতো তাহলে তো এটা অবশ্যই, আপনি যদি 1% হতো, এটা নিয়ে যেতে হচ্ছে 50%-এ বিরোধিতা করে। এখন আসেন আরেকটি বিষয় বলছে, আপনি এখানে আলাপ করছেন জুলাই সনদ, একটা ইস্যু। জুলাই সনদ আলোচনাটা কিন্তু স্থিমিত হয়ে গেছে, কারণ যে ধরনের প্রশ্নগুলো ছিল আপনাদের এখানেই আমি 3বার কথা বলছি, আর অন্যান্য জায়গাতে অন্যান্য টিভিতেও কথা বলছি, তো সেটা কিন্তু একটা সেটেলমেন্ট ইস্যু ছিল। আমাদের জুলাই যে সনদটা, এটাতে কিন্তু আমাদের বিএনপির, আমাদের দল থেকে যে 31 দফা ছিল, এই সনদের মধ্যে কিন্তু 90% সেগুলো দেওয়া হয়ে গেছে। তাহলে আমি এর সাথে আরেকটু অ্যাড করে বলতে পারি, এই জুলাই সনদের 95%, 98% আমি বলবো যে এটা বাস্তবায়নের পথে। 2-1টি ঘটনা যেটা আছে, সেটা যেহেতু 33টা থেকে 35টা দল জুলাই সনদে যখন অংশগ্রহণ করছে, তখন কিন্তু কিছু কিছু ইস্যুতে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, এটা আপনারা জানেন, ওনারাও জানেন। সেই বিষয়গুলো আসলে পর্যালোচনা করা হচ্ছে, এবং এইটা নিয়ে যখন বিরোধী শক্তি যারা এইটা বিভিন্ন সময়, আপনি যেটা বললেন যে সমাবেশ বিভিন্ন যে এগুলো করতে চেয়েছে, তখন কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে দুইভাবেই বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কিন্তু আপনারা দেখছেন প্রেস কনফারেন্স করে পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটি পয়েন্টেই ব্যাখ্যা করেছেন এবং বিশ্লেষণ করেছেন, এবং সেটা জাতীয় এখানে দেখছে। এই হলো আমার কথা। জি জনাব কবির আহমেদ, যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে আপনি বলছিলেন যে অনেকে উস্কানি দেয় যাতে বিরোধী দল আর একটু অ্যাগ্রেসিভ হয়, মানে এই গোষ্ঠীটা কারা সেটা যেমন জানতে চাই, তেমনি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। রাজশাহী সমাবেশ থেকেই জামায়াতের আমির বলেছেন যে গণভোট ও জুলাই সনদ মানতে সরকারকে বাধ্য করা হবে, এবং সেটি আসলে বাধ্য করা তো মুখের কথা না, বাধ্য করতে তো স্বাভাবিকভাবে বাধ্য করা শব্দটা যখন, তবে রাজি করানো এবং বাধ্য করানো দুইটা আলাদা বিষয়, যদি আমি ভুল না করে থাকি। আর আপনাদের এই জোটের আরেকটি দল এনসিপি, তার যিনি প্রধান আছেন নাহিদ, তিনি একটি অনুষ্ঠানে মধ্যবর্তী নির্বাচনের আলোচনা নিয়ে এসছেন মাত্র এই 3 মাস 2 দিনের মাথায়, এবং সেই দলের আরেকজন নেতা আমাদের এই ঢাকা 8 আসনে যিনি নির্বাচন করেছিলেন, তিনি বলেছেন যে আরেকটি গণ অভ্যুত্থান যদি হয়, তিনি কোথায় কোথায় সংস্কার করতে চান বা কোথায় কোথায় করা উচিত। তো একদিকে যখন আপনারা বলছেন যে বাধ্য করা হবে, তারপর বলছেন যে মধ্যবর্তী নির্বাচনের ইস্যু, আবার বলছেন যে আবার যদি গণ অভ্যুত্থান হয় তাহলে এই জায়গায় ধরা হবে, বিশেষ করে নির্বাচন কমিশন। তো একদিকে যখন এটা হচ্ছে, তখন আপনি উস্কানির জন্য আর কাকে দায়ী করবেন? মানে এই গোষ্ঠী কারা যারা উস্কানি দেয়? ধন্যবাদ জুয়েল সাহেব। প্রথম কথা হচ্ছে, রাজি করানো, বাধ্য করানো রাজনীতির ভাষা। আমি এর পূর্বে আপনাদের এই টক শোতে ছিলাম, যে সাবজেক্টটাই ছিল রাজনীতির ভাষা। জি। তো সংসদে যখন কথা বলবে তখন সেখানে রাজি হন, রাজি কন, রাজি করাবো, অথবা এটা মেনে নেন, এটা সংসদীয় ভদ্র ভাষা। কিন্তু যখন আপনি মাঠে বক্তব্য দেবেন, মাঠে কেন আমরা গেলাম, কেন যেতে হলো, 11 দলের সমাবেশটা কেন করতে হলো, যদি সেটি সংসদে ফয়সালা হয়ে যেত সমাবেশ হওয়ার প্রয়োজন ছিল। আরো তো ধারাবাহিক সমাবেশ আছে আর কি, মানে জুন যদি সংসদে সেটির সমাধান হয়ে যেত তাহলে তো আর মাঠে যাওয়ার প্রয়োজন ছিল না। মাঠে যাওয়ার পর কথাটা তো সংসদের ভাষায় হবে না, মাঠে যাওয়ার কথাটা রাজনীতির ভাষা হিসাবে বাধ্য করব, করতে হবে, ওটা জোর দিতে হবে। সেই হিসেবে আমার আমির যেটি বলেছেন যথার্থ বলেছেন, যে আমরা বিএনপিকে বাধ্য করব তথা সরকারকে বাধ্য করব জুলাই সনদ মেনে নিতে, এবং এটা আমরা মনে করি যে বাধ্য করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে আপনি যেটা বলেছেন যে আমাদের শিডিউল প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম মাধ্যমে জনমত যাচাইয়ের মাধ্যমে, জনমত যাচাই তো হয়ে গেছে গণভোটের মাধ্যমে, 70% লোক সেই হাঁ ভোট দিয়েছেন, এবং সেখানে বিএনপির লোক তো অবশ্যই আছে,
70%, তারা 51% ভোট পেয়ে সরকার গঠন করেছেন, তারা আছে। এরপরেও যেহেতু এটি হচ্ছে না, এখন সেটার ভাষা হচ্ছে প্রতিবাদী ভাষা। প্রথমে সংস্কারের ভাষা, এরপরে প্রতিবাদী ভাষা। আমরা প্রতিবাদী ভাষা বলতে আমাদেরকে সরকার বাধ্য করেছে। আমি বলবো যে সরকার, সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে মাঠে পাঠাইতে বাধ্য করেছেন। এখন সেই বাধ্যটা কেন? আমরা চাই যে গণভোটকে সরকার মেনে নিন, আমরা চাই যে জুলাই সনদটি পুরোপুরি বাস্তবায়ন হোক। আর আপনি পূর্বে যে কথা বলেছেন, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে এই 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পাত্তারা এখনো দেশের আনাচে কানাচে আছেন। তারা তো চান না যে একটি নির্বাচিত সরকার টিকে যাক। সেজন্য যদি একটি সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ লাগাই দেওয়া যায়, এবং যদি জুলাই সনদ এবং গণভোটকে সরকার মেনে না নেয়, তাহলে আসলে আরেকটি গণ অভ্যুত্থান হবে না, এটা বলার অপেক্ষা রাখে না, হবে। এবং সেজন্য জাতি, দেশ, মানুষ প্রস্তুত আছে। আপনি দেখেন, যখন গুম, খুন, হত্যা, সেটার অ্যামেন্ডমেন্ট আনলেন সংসদে, সেখানে কিন্তু জামাত প্রতিবাদ করলেন। সেই প্রতিবাদের সাথে কিন্তু বিএনপির অনেকেই সেটার সাথে একমত পোষণ করছে, কারণ তারাও গুম, খুন শিকার। যেমন সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এরপরে ইলিয়াস আলীর সাহেবের স্ত্রী, হ্যাঁ, তো উনারও তো চান। কিন্তু এখন সম্মান যদি এটুকু করে, তাহলে মানুষকে আবার সংঘাতের দিকে ঠেলে দেবে। এই জন্য গণ অভ্যুত্থান এই দেশে মানুষ করতে পেরেছে, এবং সেটি করার জন্য বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই। গুটি কয়েক যুবকের আহ্বানে সেটি পরবর্তীতে হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেছে। এখন যদি সেটাকেই অবজ্ঞা করা হয়, সেটাকেই যদি মান্য না করা হয়, তাহলে তো বাধ্য হব আমরা গণ অভ্যুত্থানের জন্য, এবং সে গণ অভ্যুত্থানের জন্য তো মাঠ প্রস্তুত আছে। মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে আমাদের এনসিপি আহ্বায়ক বলেছেন, সে বিষয়ে আমি আসলে আমার দলের বক্তব্য নয়, তো আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। মধ্যবর্তী নির্বাচন কখন হবে? যখন সরকার যদি বেকায়দায় পড়ে যায়, সরকার যদি টিকতে না পারে, সরকার যদি সেই আন্দোলন, সেই সংগ্রামকে যদি মোকাবেলা করতে না পারে, তখন বাধ্য হয়ে সেটি করতে হবে। তো সেজন্য মধ্যবর্তী নির্বাচনও হবে না সেটা বলা যায় না। যদি গভর্নমেন্ট এটি নিয়ে আরো বেশি সময় ক্ষেপণ করে, আমি এখনো বলতে চাই না যে গভর্নমেন্ট এটি করবে না। আমার এখনো বিশ্বাস জুলাই সনদ এবং গণভোট সরকার মেনে নেবে, এবং দেশকে স্থিতিশীলতার মাধ্যমে। উনি তো বলছিলেন যে সরকার তো আসলে মেনে নিয়েছেই, মেনে নিয়েছেন মুখে বলবেন, কিন্তু স্বীকৃতি দিবেন না। গণভোট আপনি মেনে নিয়েছেন বললেন, গণভোট আপনি ভোট পাইলেন, কিন্তু সেটি শপথ করলেন না। আপনি সংসদ নির্বাচনে এমপি হিসাবে শপথ করলেন, আর বিরোধী দলরা দুইটি শপথ করলো, গণভোটেরও শপথ করলো। তো আপনি যদি মেনেই নেন, শপথ করতে সমস্যা কোথায়? আপনি যদি মেনে নেন, সেটা বলতে সমস্যা কোথায়? গণভোট তো ওনারা বাতিল চাচ্ছেন এখন। জি, জনাব জাহাঙ্গীর হোসেন, উনি একটা জায়গায় বলছিলেন যে বিভিন্ন জায়গায় যে বিগত ফ্যাসিস্ট রেজিমের যারা এখনো আছেন ওই দলে, তারা অনেক সময় উস্কানি দেন যে আচ্ছা একটা নির্বাচিত সরকার পড়ে যায়। কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক যে বিএনপির প্রতি অনেকের অভিযোগ আছে যে আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে বিএনপি একটা বড় ভূমিকা পালন করেছে নির্বাচনের আগে, এবং এখনো কারো কারো জামিন বা কারো ক্ষেত্রে এটি আদালতের এখতিয়ার, কিন্তু তারপরেও তারা মনে করছেন যে সরকারের একটু সফট কর্নার আছে বলেই তারা জামিন পেয়ে যাচ্ছে। আসলে কি মানে আওয়ামী লীগের সঙ্গে, আমি যদিও তথ্য যাচাই করা সম্ভব হয়নি, সেটি স্বীকার করে নিচ্ছে, কিন্তু একটি কল রেকর্ডে আজকেই শুনছিলাম যে বলা হয়েছে যে বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি তো নির্বাচনের আগে আওয়ামী লীগের কাছে অনেক অনুনয় বিনয় করেছেন, আওয়ামী লীগ দয়া করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। আমি কোট করছি। তো এই যে অভিযোগগুলো ওঠে, এই বিষয়ে আসলে আপনাদের কোনো ব্যাখ্যা আছে কিনা? অবশ্যই ব্যাখ্যা আছে। দেখুন, ধন্যবাদ আবার আপনাকে। আপনার কথা আমি যেটা মোটা দাগে বুঝতে পারি যে অভিযোগ কোনো একটা পক্ষ বা শক্তি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন, রাইট? এটা তো জি। দেখুন,
দীর্ঘ সময় আমি প্রথমে এটা বলবো, যারা অভিযোগটা দেয় তারা শুধুমাত্র অভিযোগ দেওয়ার জন্য দেয়, এটা কমপ্লিটলি আমি বলবো এটা মিথ্যা এবং এটা সঠিক নয়। আর এটা বিএনপি কেন আওয়ামী লীগকে তাদেরকে সুযোগ দিবে? আপনি দেখুন যে আমাদের সরকার আসার পরে আওয়ামী লীগের কি রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে? এটা একটা ব্যান্ড ইস্যু হয়ে আছে স্টিল নাও, রাইট? এবং সেটা তারা পাশ করে নিয়েছে So, সংসদে। আইন পাশ হয়েছে। সো এটা একটা, তাহলে কিভাবে সরকার বা বিএনপি বলেন কিভাবে তাকে সুযোগ দিচ্ছে? এই প্রশ্নটা আপনার মাধ্যমে আমি যারা এই অভিযোগগুলো দেয় তাকে জানতে চাই। আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনি দেখুন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে দীর্ঘ সময় মাঠে, বলবো 1 মিনিটের জন্য মাঠ থেকে সরে নেই, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে। সেটি নিশ্চয় আমাদের দল যে যারা আজকে সরকার গঠন করছেন। কি তাহলে কেন আপনি বলেন তো, কেন বিএনপি বা সরকার আওয়ামী লীগকে এই সুযোগগুলো দিবে? তাহলে যারা এখানে মিথ্যা অপবাদগুলো দিচ্ছে, আমি মনে করব তারাই হচ্ছে যে গোষ্ঠীটা আপনারা দিচ্ছে, দেখেন তারাই হচ্ছে কি বিভিন্নভাবে, কারণ তাদের দলগুলো হচ্ছে ছোট, নেতাকর্মী নাই, এখন কিছু আছে ভূমিষ্ঠ দল, কিছু হচ্ছে ছোট থেকে বড় হওয়ার প্রয়াসে খোয়াবের মধ্যে আছে। এই দলগুলোই কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগকে উচড়াই দিচ্ছে। আপনাকে একটি উদাহরণ দেই, একটি দল, আমি নাম বলবো না, আপনি বুঝে নেবেন, একটি দল চিটাগংয়ে গিয়েছিলেন একজন সাবেক মেয়রকে তাদের দলে ভিড়ানোর জন্য, পারেনি। আচ্ছা, আমার বাড়ি সাথিয়া, পাবনায় 1, আমি যেহেতু ওইখানে নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী ছিলাম, জনগণের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। দেখুন আমার ওই জায়গাতে আওয়ামী লীগের সময়ও আজকে যারা বিরোধী দল আছে তারা তাদের ছেলেটারে সুন্দর জীবনযাপন করেছেন। এখন আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ওখানকার এমপি মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে, কোনো আওয়ামী লীগেরই কিন্তু কোনো কিছু হচ্ছে না, অপিএন তারা সবকিছু সুন্দরভাবে করতেছেন। এবং যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে পুলিশ অ্যারেস্ট করতে যাচ্ছে মামলায়, মানে ওয়ারেন্টের আসামিকেও, সেখানেও একটি দলের পক্ষ থেকে আপনি জানেন ওখানকার যে সংসদ সদস্য সংসদ তার দল। সদস্য তার দল, এবং কিছু কিছু জায়গায় উনিও গিয়েছেন। বরঞ্চে এই দল থেকে আমরা বেশি নির্যাতিত। আমি আমাকে নিজের লাইফের একটা উদাহরণ দেই। 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30-8টা, তখন সারা দেশে সরকার কে হবে, কে জয়ী হবে এখনো ফাইনালি ঘোষণা হয়নি। তো আমার বাড়িটি যে এলাকায়, সেই আসনে জামাত ইসলাম ভোটে এগিয়ে। তো তারা তো ধরেন রাত 10টা পর্যন্ত জানে তারা সরকার গঠন করতেছে, আর ফেসবুকে সরকার গঠন করেই ফেলছিল। তারা কি করছে, পুরা উপজেলার মধ্যে আপনি নির্বাচনী রেজাল্ট হয়নি বা পুরা আসনের মধ্যে, তখন ওখান থেকেই শুধুমাত্র 2-1টি আসন গণনা হয়েছে আমার বাড়ির আশপাশে, ওখান থেকেই এই যে বর্তমান মাওলানা মতিউর রহমান নিজামীর যে ছেলে, যে এখন সংসদ সদস্য, তার আত্মীয়, তার ফুপা দল বল নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আচ্ছা, অথচ আমার বাড়ির আশপাশের যারা আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে করছে, তাদেরকে কিন্তু পুনর্বাসন করছে, এবং এখনো তারা বীর দর্পে ঘুরে বেরিয়েছে। জি, আমার মনে হয় তো পরিষ্কার। এই জন্য আমি আমার মনে হয় পরিষ্কার। জনাব কবির আহমেদ, আমরা একটা বিরতিতে যাব, যদি আপনি 1 মিনিটের কোনো উত্তর দিতে চান একটা দিয়ে কথা তারপরে বলতে চাই, নিয়ে সেটা যাই। হচ্ছে জাহাঙ্গীর ভাই ভালোই বললেন, কিন্তু হঠাৎ করে কি বললেন যে বিগত 17 বছর আওয়ামী লীগের ছত্রছায়ায়, আওয়ামী লীগের অনুকম্পায় জামাত বসবাস করেছে। এই কথাটা জাহাঙ্গীর ভাই দলের ক্ষেত্রে খাটে। আমাদের সালাউদ্দিন সাহেব ইন্ডিয়াতে ছিলেন, জামাই আদরে ছিলেন, এবং সেখান থেকে উনি যে দীক্ষা নিয়েছেন সেটা আজকে জাতি উপলব্ধি করছে। জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো তারা নির্বিচারে, যেটাকে জুডিশিয়াল ক্লিং বলা হয়, সারা বিশ্ব এটি স্বীকৃতি দিয়েছে। আর জাহাঙ্গীর ভাই বলতে পারলেন যে জামাত আওয়ামী লীগের অনুকম্পায় ছিল। সবচাইতে নির্যাতিত দলের নাম হচ্ছে জামাত, এবং তখন জামাত 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য মাঠ ছাড়ে নাই। সালাউদ্দিন কাদের সাহেব, মুজাহিদ সাহেবের একই দিন ফাঁসি হয়েছে। এই বিএনপি
একটা প্রতিবাদ করতে পারে নাই সারা বাংলাদেশের কোথাও। জামাত হরতাল ডেকেছে, প্রতিটি অলিতে গলিতে প্রতিটি ওয়ার্ডে জামাত প্রতিবাদ করেছে, মাঠে ছিল। কিন্তু ভাইরা তখন গর্তে চলে গিয়েছিলেন, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি প্রতিবাদ করার মতো। তাহলে সেটা যদি ভাই কথা বলেন, এটা দুঃখজনক। এবং আমি বলবো যে ভাই হয়তো এটা সুস্থভাবে বলেননি, হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে, একটু নিয়ে কারেকশন করে নেবেন। আচ্ছা, সেটি না আর হয়- একটি কথা না হয় বলছি, ভাই শুনি- বলেছেন আমরা টেম্পো স্ট্যান্ড গুলো লিজ দেওয়া হয়। বিরতির পরে সেই বিষয়ে আলোচনা করি। দর্শক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত সংবাদ সংলাপে ছোট একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরছি। আমার মনে হয় যে কবির আহমদের একটু বাকি ছিল, সেটা জি, শুনে একটু- টেম্পো স্ট্যান্ডের বিষয়ে আপনি 1 মিনিট বলেন, তারপর আমি ফিরবো। জাকির ভাই বক্তব্যে বলেছিলেন যে টেম্পো স্ট্যান্ড গুলো গভর্নমেন্ট লিজ না। টেম্পো স্ট্যান্ড গুলো সবগুলো, সকল স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এরপরে বাস স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, এগুলো লিজ দেওয়ার কোনো বিধান নেই, এগুলো রাস্তার উপরেই থাকে। লিজ শুধু সিস্টেমেটিক, যেগুলোকে টার্মিনাল আমরা বলি, সায়দাবাদ, এটা সঠিক না, গাবতলী, এটা সঠিক না। এই আমি ভাই হয়তো জানেন না, আমি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি। যেমন আমি দীর্ঘদিন পরিবহন সেক্টরের লোকের সাথে বাংলাদেশের পরিবহন, আপনি যেহেতু বাসাবো থাকেন বললেন কদমতলা, তাহলে কি বাসাবো টেম্পো স্ট্যান্ডটা কি সিটি কর্পোরেশন লিজ দে? এটা কি আপনার জানা আছে? বাসাবো টেম্পো স্ট্যান্ডটা তো আপনার ওইভাবে অথরাইজ কোনো প্রতিষ্ঠান না, এবং ওইটা বাসাবো যে এলাকাটা, ওই এলাকার লোকাল মানুষগুলো ওইটা তারা নিজেরা নিজেদের মতো করে ওই টেম্পো স্ট্যান্ডটা ঠিক আছে, কোথাও না বাংলাদেশের কোথাও সরকারি ওইটা তো আপনি টেম্পো স্ট্যান্ড, আপনি মতিঝিলের যে স্ট্যান্ডগুলো ইভেন আপনার এই কোনো স্ট্যান্ড নেই। আচ্ছা, এই যে গাড়িগুলো যে পার্কিং করে রাখে, আপনি এটা মনে হয় এটা parking করে রাখে সেটা জানার ঠিক আপনার ঘাটতি। আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি। তারপরে আপনার এই যে স্টেডিয়ামের ভিতর যে রোডগুলিতে রিক্সা সহ যারা যায়, এই যে স্লিপ ধরায় ধরায় যে মনে করেন টাকাগুলো নেয় সিটি কর্পোরেশনের, আমি তো নিজেও তো আমি অনেক সময় দেখছি। পার্কিং লিজ, তো পার্কিং লিজ, পার্কিং ঠিক আছে আপনার হ্যাঁ। কথা। সরি, এটা হলো পার্কিং, আর স্ট্যান্ড হলে স্বীকৃত একটা এলাকা, এটাকে আমরা স্ট্যান্ডের জন্য দিয়ে দিলাম না, এরকম নেই। আপনি যেটা বলেছেন, যেমন আমি যখন মধ্যজেলা একটা অফিসে গেলাম, সেখানে গাড়ি রাখলাম, 50 টাকা দিতে হয়, সেটা হলো ওই সিটি কর্পোরেশন ওই রাস্তাটা
অফিস চলাকালীন সময় তাদেরকে লিজ দিয়েছে, সেটা ঠিক আছে। ওটা আপনার- parking এর আপনার জন্য। মহাখালী বাস স্ট্যান্ড কেমনে চলে? মহাখালী বাস স্ট্যান্ড না, মহাখালী সেটাকে বাস টার্মিনাল বলে। মহাখালী বাস টার্মিনাল সেটি হচ্ছে সরকার, সিটি কর্পোরেশন এই টার্মিনালটা আপনি গঠন কি করে দিয়েছে। বিউটি আর সুন্দর কি আলাদা করতে চাচ্ছেন? না না, বিউটি সুন্দর আমার তো একই মনে হচ্ছে যে আপনি বিউটি আর না, সুন্দর আমার মনে হয় যে ডেফিনেশনের চেয়ে আমরা মূল আলোচনা যেটা সেটি সেটা মনে হয় আসি। আলাদা করতে না, চাচ্ছেন। সেটাই। ওটা এখন হলো- বিউটি আর সুন্দরকে যদি আপনি না, আলাদা না, না। অর্থ বানাইতে না, চান, ওটা হলো টার্মিনাল। তাহলে সেই জায়গায় আমার আর বলার আপনি কিছু সম্ভবত থাকবে বলতে না। চাচ্ছেন যে টার্মিনালটা না, না, স্বীকৃত, টার্মিনাল কাকে বলে? স্ট্যান্ডার্ড টার্মিনালটা হচ্ছে প্রতিষ্ঠিত, সেটা সিটি কর্পোরেশন তাদের নিজস্ব অর্থায়নে ওটা তৈরি করেছে। করার পরে সেটা বিভিন্ন বাস কোম্পানিগুলোকে, বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলোকে সেগুলো তারা লিজ দেন। ধরেন আপনারা বিভিন্ন হাট এগুলো নিয়ে যে বিএনপির লোকজনের উপর আপনাদের দল থেকে যে অপবাদগুলো মিডিয়া, ফেসবুকে, বিভিন্ন আইডিতে হাটগুলোকে আপনি কিভাবে বলেন? না, হাটগুলো যেমন আপনাকে উদাহরণ দেয়, আমার বাড়ি যেই জায়গায় ওই হাট, না, হাটগুলো ওই হাট সবগুলো কারা ভোগ করতেছে? হাটগুলো সব এবং lease হয়, আপনার lease হয়। যাত্রাবাড়ি, আপনার আমি গ্রামদাসে ইউনিয়নগুলো যাত্রাবাড়ি থেকে ওয়ারি ডিসির মাধ্যমে আমি জানতে পারলাম যে ওইখানে আপনাদের কিভাবে আপনারা ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো তুলতেছেন। এটা তো একটা ইসের থেকে, যাই হোক, সরকারি সেটা একটা আমি সংস্থা আপনাকে থেকেই জানতে একটা পারি। শব্দ বলেছি। এখন আপনি বলতে পারেন যে যদি বিউটি আর সুন্দরকে যদি আপনি আলাদা চাঁদা- করেন, জি, তাহলে সেই আমার জায়গাটা- মনে হয় সেই এর জায়গাটা কাছে আমার পরিষ্কার মনে করে হয় নিয়েছি। কোনো- যেটা সেটা হচ্ছে যে যদি কেউ কোনো টেম্পো স্ট্যান্ড থেকে টাকা তোলে সেটি অবৈধ সরকারের পক্ষ থেকে। আপনি যে সেটি আপনি lease দেওয়া বাসাবো হয় না। টেম্পু স্ট্যান্ড আপনি ওই এলাকার আপনি নির্বাচন করতে চেয়েছিলেন, ওইটা হ্যাঁ। ওই টেম্পু স্ট্যান্ডার কে ভোগ করে? না, কে ভোগ করে কোনো ব্যক্তি আমি তো বিশেষ- আপনাকে ভোগের ওইটাই তো না, আপনি মিন করতেছেন, কোনো- যেহেতু কোনো- ওইটাই আপনি উদাহরণ যেহেতু দিচ্ছেন। স্বীকৃত না, কোনো- যেহেতু স্বীকৃত না, আপনি স্বীকৃত। ওইটা ওই এক্সাম্পল আপনি স্বীকৃত। এখন মানুষের সামনে বলেন যে ওইটা আসলে কারা কি করছে। না, সেটা কারা বলতে সেখানে একক কোনো ব্যক্তি সেটি করে না। তাহলে কি আপনি বোঝাতে চাচ্ছেন? শোনেন, সামাজিকতার কিছু বিষয় আছে। যেমন সামাজিকতার একটা বিষয় উদাহরণ দিয়ে বলি। এখন একটা মসজিদ, সেই মসজিদে একটা অঞ্চলের সমাজের মানুষগুলো বিভিন্নভাবেই টাকা তুলে এবং সেটার একটা উন্নয়ন হোক আর শৃঙ্খলা ফিরানোর দিকে হোক, এরকম কিন্তু অনেক জায়গায় হচ্ছে। আমি শুধু বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বা XYZ বা পার্কিং স্ট্যান্ড যেটাই বলেন, এইগুলোই বলবো না। আপনার কথা থেকে আমি যেটা পাচ্ছি যে সামাজিকভাবে এগুলোকে শৃঙ্খলা ফিরিয়ে আনানোর জন্য বা একটা জিনিসের আপনি পরিচালনার জন্য হোক আর সেটা সংস্কারের জন্য হোক, এখন কেউ যদি সেইটাকে মেইনটেন্স করার জন্য কোনো ওয়েতে কোনোভাবে কিছু নেয়, সেটা কিন্তু সামাজিকতার মধ্যে চলে গেল। আপনার কথা থেকে সেটা আমি আপনি যেটা যেটা বলতে চাই। বলেছেন, যেমন ধরেন আপনি যেমন মহাখালী সেটাকে বাস টার্মিনাল বলে, নট বাস স্ট্যান্ড। আমি আপনার মতো আমি ওটুকু আমি আপনার correction মতো আপনার চমিক ক্ষেত্রে। নেতা না, বাট আমি আমি- দীর্ঘদিন আপনাদের চমিকের যে নেতা এই শিমুল বিশ্বাস, আমি না, দীর্ঘদিন না, একদম শিমুল বিশ্বাসের সাথে আমার আমি সবার দীর্ঘদিন আমার মনে হয় আমরা এই তার আলোচনা সাথে এখানে এটা করে, আমি কারণ সকাল সন্ধ্যা আমার সাথে কথা আছে শিমুল বিশ্বাসের। এই জন্য আমরা- আমি মানে আপনার মতো অত বেশি না জানলেও আমি যেহেতু না, না, দীর্ঘদিন জানার ক্ষেত্রে তার সাথে কাজ জানার করছি, তো ক্ষেত্রে আপনার অভাব তো আছে, আমি এটা এই বলতেই যাবো পরিবহন না। সেক্টরটাও আমি জানি। কোনোভাবে না, জি, বলতেই যাবো জাহাঙ্গীর না। হোসেন কবির আহমেদ, আমরা আবার একটু রাজনীতির ওই আলোচনাটা আসি। আপনি বলছিলেন যে আমরা আগের আলোচনাতে যেমন আপনি সরাসরি অভিযোগ করেছেন যে সালাউদ্দিন সাহেব যেমন ভারতে ছিলেন, তিনি সেখান থেকে হ্যাঁ তিনি ওখান থেকে যে দীক্ষা নিয়ে এসছেন, আমি আপনাকে কোট করছি। এবং অনেক সময় আসলে বিএনপির বর্তমান সংবিধান সংশোধন নাকি সংস্কার এসব ইস্যুতে তারা বলা হয় যে তারা আসলে ওই 72-এর সংবিধানকে আঁকড়ে ধরে আছে, কারণ হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে বলে রাজনীতির মাঠে জামাত এবং তার সঙ্গে সবসময় বলেন যে এটি হচ্ছে গিয়ে যে ভারতের চাপে বা ভারতের কাছে নথি স্বীকার করে তারা এই কাজগুলো করছেন। আজকের একটা চরমোনাই পীরের একটা উক্তি আমি একটু শুনাই আপনাকে। জামাতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে চরমোনাই পীর কথা বলেছেন, তো সেখানে তিনি কয়েকটা বিষয় বলেছেন, তার ভিতরে হচ্ছে দলগুলোর সঙ্গে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেয়, এবং একটি অভিযোগ করেছেন ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করা। এবং এর আগেও আসলে জামাতের সঙ্গে ভারতের বা আমেরিকার বৈঠকের এটি দোষের কিছু না, মানে যে কারোর সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু সেটা আবার জামাত খুব গোপন রাখতে চায়, সেটার কি কারণ? আবার যখন আপনারা আলোচনা করছেন কিন্তু সেই একই দোষে আপনি অন্যকে কি আসলে দুষ্ট বলতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কোনো গোপন বৈঠক করিনি, যা করেছি স্বীকৃত। এবং আপনি যেটা বলতে চাচ্ছেন বা যেটা বোঝাতে চাচ্ছেন, ভারতের সাথে জামাতের আমিরের বৈঠক হয়েছে, সেটা ভারত থেকে নিষেধ থাকলেও ভারতের আমির সেটা প্রকাশ্য বলে দিয়েছেন, সেজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন, তারা ভালোভাবে নিতে পারেননি।
আমি যেটা বলেছি সেটি হচ্ছে যে, যেমন ধরেন ৭২-এর সংবিধান, মরহুম ৩ বারের নির্বাচিত খালেদা জিয়া আমার এলাকার গর্ব, অহংকার, তিনি বলেছেন এটা ছুঁড়ে ফেলে দেব। কিন্তু এখন বিএনপি হঠাৎ করে এসে ৭২-এর সংবিধানের ব্যাপারে খুব দরদ দেখাচ্ছে। সেই দরদ দেখানোর পিছনে কি কারণ দেশ জাতি সেটা জানতে চায়। এরপরে এসেন যে ভারতের সাথে যে সমস্ত আমাদের অমীমাংসিত চুক্তিগুলো আছে সেটার ব্যাপারে এখন পর্যন্ত সরকার কোনো বক্তব্য দিচ্ছে না। সেগুলো তো হিস্সা অনুযায়ী আমাদের আসতে হবে, সংসদে আলোচনা হতে হবে। তো এই সমস্ত দিক থেকে যদি ওনারা কোনো কমিটমেন্ট দিয়ে থাকেন সেখানে, সেটা দলীয় ব্যাপার, সেটা আমাদের জানারও সুযোগ নেই। কিন্তু ওনারা কিছু কিছু ক্ষেত্রে প্রীতি দেখাচ্ছেন, ভারত প্রীতি প্রকাশিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত বিষয় ন্যায্য হিস্সা সেগুলো আদায়ের ব্যাপারে পূর্বে বিরোধী দলে থাকা অবস্থায় যেভাবে ওনারা সোচ্চার ছিলেন, এখন কিছুটা নীরব। জি, জনাব জাহাঙ্গীর, ভারত প্রীতিকে আপনি বা আপনার দল আপনারা কিভাবে দেখেন, ইতিবাচক না নেতিবাচক হিসেবে? অনেকগুলো আমি ছোট ছোট করে প্রশ্নগুলোর উত্তর দেই। উনি প্রথমে একটি কথা বলছে, এইটার আগেই প্রতিবাদ জামাত, দেখেন ওনাদের দলের আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকে যখন ফাঁসি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে 22-এ, ওনার জন্মস্থান পাবনা সাথিয়া। আমি কিন্তু অতীত এই কিছুক্ষণ আগেই বলছি, সেখানে সারা বাংলাদেশের কথা বাদ, সেটা আমি ধরলামই না, আপনারা দেখছেন বিন্দুমাত্র একটা প্রতিবাদের প উচ্চারণ হয় নাই। গেল একটা ইস্যু। আরেকটা বলছে জামাতের মিটিং ভারতে গেছে, এটা উনি বলতেছে ওপেন। আমি মনে করি এটা ওপেন ছিল না, পথে ওপেন সিক্রেট হয়েছে, অর্থাৎ উনি বলে দিতে বাধ্য হয়ে গেছে। কারণ কি, উনি না বললে দেশের জনগণ এমনি জেনে গেছিল যে উনি, এবং 5ই আগস্টের পরপরই কিন্তু ওনারা প্রথম ভারতকে স্বীকৃতি দিয়েছে। ভারতের সাথে তারা বন্ধুত্ব করার জন্য দিনে রাতে অন্ধকারে এদিক সেদিক গাছ গাছালি পশু পাখি সমস্ত লোকগুলোর মাধ্যমেই কমিউনিকেশন করছে, এটা আপনারা কম বেশি জানেন। আচ্ছা, তারপরে 72-এর সংবিধান। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, 72-এর সংবিধান নিয়ে ওনাদের এত অ্যালার্জি কেন? 72-এর সংবিধান অ্যালার্জি ওই জায়গায়, 72-এর সংবিধান বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে সেই বিরোধী শক্তিকে অ্যাপ্রুভ করে নাই আমি মনে করি। আমি ছোট ছোট করে দিচ্ছি। ভারতের অমীমাংসিত কিছু বিষয় উনি বলছে, দেখেন ভারতের অমীমাংসিত বিষয়, আমাদের সরকারের বয়স আজকে 3 মাস 2 দিন, তাই তো? সরকার একটা আমাদের নির্বাচনী ইস্তেহার বলেন আর আমাদের 31 দফায় যেটাই বলেন, সরকার কিন্তু সেই জায়গায় উল্লেখ করেছেন, আমাদের দল হিসেবে তখনই করছে যে ব্যালেন্সড ফরেন পলিসি। ব্যালেন্সড ফরেন পলিসি তার মানে কি? সেটা বোঝাচ্ছে যে আমার দেশের স্বার্থ, অর্থাৎ যদি উইন উইন রিলেশনে থাকে, আমার দেশের জনগণ যদি সেখান থেকে লাভবান হয়, তাহলে আপনি বলেন তো আমি কোনো দেশ সঙ্গে আমি সেখানে শত্রুতা কেন করব? আমার প্রশ্নটা। আমাকে 71 টিভি এর আগে একবার নিয়েছিলেন কিছু ওই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের 7টি চুক্তির বিষয়, সেটা আমি বলতেছি, সেখানে আমি একই কথাই বলেছি। দেখেন ভারতের সেই জায়গাটা আমি মনে করি যে, আর এখন আসেন অমীমাংসিত বিষয়, একটা গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় ছিল, আপনারা জানেন কত বছর আপনাদের বলেন তো তিস্তা ব্যারেজ কত বছর এটা নিয়ে পেন্ডিং ছিল? সেটা কিন্তু আমাদের দলের এটা একটা বড় অ্যাচিভমেন্ট দেখতে পারেন। সেটা আপনি ভারত বলেন, অর্থাৎ এটা আমি অমীমাংসিত স্পেসিফিক ভারত বলতেছি না, কারণ কি আমাদের ভারত বলেন আর যাকেই বলেন একটা বিরোধিতার কারণে হোক, আর সরকারের আগের সরকারের যেহেতু কোনো একটা দেশের প্রতি তারা একটা নাকে খত দিয়ে গভর্নমেন্টে ছিল, থাকতে পারে, এটা কিন্তু কেউ সলভ করতে পারে নাই। এটা কিন্তু সলভের পথে আপনারা জানেন অলরেডি এটা প্রজেক্ট আকারে এগেছে। এটা একটা গুরুত্বপূর্ণ। ওই যে নাকে খত দিয়ে ক্ষমতায় থাকার কথা বলছেন কি অন্তর্বর্তী সরকারের কথা নাকি তার আগে? আমি তার আগের গভর্নমেন্টকেই, তার আগের গভর্নমেন্টকেই। জি, পরিষ্কার। জি, ইন্টারিম। আর একটা বিষয় হচ্ছে সালাউদ্দিন সাহেবকে ভারতের
এইটা হচ্ছে কি, আমাদের এই যে বিরোধী দল আছে এর মধ্যে যে অন্যতম যে দলটা, এরা দেখবেন আমি এখানে আজকে একটু বেশি এদের বিরুদ্ধে বলবো, আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে দেখবেন ফেসবুকে 6 লাভ হয়ে যাবে কিছু গোপন আইডি। তো সালাউদ্দিন ভাই এখন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু ব্যাখ্যা করছে, এবং ওনার সঙ্গে আইনমন্ত্রী ছিল, সেই জায়গায় কিন্তু উনি ব্যাখ্যা করছে। সেই ব্যাখ্যাটা যদি এই বিরোধী দলের অন্যতম যে দল তাদের পক্ষে না গেলে এরা সমালোচনা নিতে পারে না, ওনাদের পক্ষে না গেলে সেটাকে ওনারা অ্যাকসেপ্ট করতে পারে না। এদের দলগতভাবেই, এটা 1941 সাল থেকেই ওনাদের আমার হিস্ট্রি যেটা পড়া। তো এই কারণেই আসলে সালাউদ্দিন ভাইকে এখন মিথ্যা বিভিন্ন ভারতীয় প্রোপাগান্ডা অমক তমক এগুলো দিচ্ছে। আরে ভাই সেটা তো না, সেটা তো হোম মিনিস্টার। আমি তো বলছি, আপনাকে বললামই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রাষ্ট্রের সাথে আমার জনগণের সঙ্গে যদি উইন উইন রিলেশনে থাকে, আমার দেশের জনগণের স্বার্থ যদি সেখানে ফিল আপ হয়, তাহলে একটি দেশের সাথে কি আমি ডিপ্লোম্যাটিক রিলেশন রাখবো না? আমি একটা দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে কাজ করছি, এখন কোনো একটা দেশ আমাকে শুধুমাত্র ডোমিনেটিং করবে, কিছু দিবে না, তাকে আমি আগের ফ্যাসিস্টের মতো পা মাথায় করে রাখবো, প্রভু মনে করব, এইটা না। বিএনপির ফরেন পলিসি এক কথাই বলছে, কিন্তু অতীতেই সবার আগে বাংলাদেশ। এটাকে আমি বলি যে বিএনপি এখন যে ফরেন পলিসি যাচ্ছে ব্যালেন্সড ফরেন পলিসি। কিরকম? আমরা সবগুলো শেষের দেশের দিকে আমরা সঙ্গে একটু তাদের আলোচনাটা বিষয়গুলো করে নিয়ে থাকবে। একটু আমি বলতে চাই যে আমার একটা যোগ করে দেই এর সঙ্গে, যে উনি যেমনটা বললেন যে অনেকেই বলেন যে শুধুমাত্র মাঠে আসলে জামাত বা 11 দলীয় জোট সোচ্চার, কিন্তু জুলাই গণভোট, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সংসদে আসলে ডিফেন্ড করার মতো জামাতের ওরকম শক্ত কোনো অবস্থান দেখাই যায়নি। সেটার কি কোনো না, এটা ঠিক না। সংসদে জামাত, এনসিপি, এমনকি 11 দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে, সকলেই সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন, জোরালো ওনারা ওয়াক আউট করেছেন। এরপর আর কি করতে পারবে? সংসদীয় ভাষা তো ওয়াক আউটের বাইরে আর কিছু নেই, সেটা ছিল। না, আমি বলছি ডিফেন্ড করার। আপনি ওয়াকআউট তো করতেই পারেন, কিন্তু না, আমার কথা হচ্ছে যে defend যুক্তি দিয়ে, মানে যখন কথাগুলো বলছিলেন যে যুক্তি দেওয়া হয়েছে, যুক্তি তো আমাদের দেওয়ার প্রয়োজন নেই, ওনারাই তো স্বীকৃতি দিয়েছেন যে জুলাই সনদে ওনারা স্বাক্ষর করেছেন না। গণভোট ওনারা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া কি ওনার নির্বাচনের জনসভাগুলোতে গণভোট চাননি? চেয়েছেন। তাহলে এখন কেন উনি বাতিল চাচ্ছেন? এখন কেন এটা মানছেন না? এখন কেন শপথ নিচ্ছেন না? আমার ভাই বন্ধু জাহাঙ্গীর ভাই বললেন যে 72-এর সংবিধানের ব্যাপারে যে ব্যাখ্যা দিলেন তিনি, যে যারা 71, যারা এই, তারা এটার বিপক্ষে কথা বলে, তাহলে উনার দল যে এতদিন বলেছে সেটাকে উনি কিভাবে ট্রিট করলেন? এটা কি জাহাঙ্গীর ভাই কিভাবে বললেন যে 72-এর সংবিধান মাত্র তারাই এ করে? তাহলে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী যে 72-এর সংবিধানের ব্যাপারে তিনি যেটুকু বলেছেন, সেটা তাহলে কিভাবে উনি মূল্যায়ন করবেন? সেটাকে উনি কিভাবে দেখবেন? আর 72-এর সংবিধান, বিএনপি কখনো কি বলেছে যে আমরা 72-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবো, 72-এর সংবিধান আমরা মান্য করব? এখন আর সে কেন বলছেন? এটা তো আওয়ামী লীগের বক্তব্য যে 72 সংবিধান রাখতে হবে, 72 সংবিধান দেশ চলবে। এখন কিন্তু ভাইরা এখন কেন এটা নিয়ে কথা বলছেন, এটা আমার বুঝে আসছে না। আচ্ছা, আশা করি ভাই আমি একটু আমরা 72-এর সংবিধানটা একটু ওনাকে শেষ দেই। করবো। দেখুন, আমাদের যে দলগতভাবে বিএনপি আমাদের যে 31 দফা দিয়েছেন, যেটা নিয়ে আমি এর আগেও আপনাদের এখানে কথা বলছি, খুব বেশি ওনারা প্রচার করতো, যেটা আপনি যেটা বললেন, যদিও সেটা লজিক নাই। সেটা হচ্ছে যে আমাদের একটা স্বাধীন জুডিশিয়াল কাউন্সিল, অর্থাৎ বিচার স্বাধীন ব্যবস্থা। ওনারা শুধু জুলাই সনদে বলে যে এটা করতে চাচ্ছে না। এবং তখন আমার একজন আলোচক বলছিল, আমি তাকে বলছিলাম যে আপনাকে আরো পড়তে হবে আমাদের, এবং আমাদের 31 দফাকে উল্লেখ করেই বলেছিলেন। ওখানে কিন্তু বলেছে, আমি 72-এর সংবিধানে একসাথেই আসছি, ওখানে কিন্তু বলেছিলেন আমাদের যে 31 দফার মধ্যে ছিল যে সংবিধানের আলোকে এটা সংস্কার করা হবে, সংবিধানের আলোকে। তো আমাদের যারা সমালোচক, আসলে তো বিএনপি সমালোচনাকে গ্রহণ করে। আমরা এটা, কারণ সমালোচনা বলেন, বিরোধিতা বলেন, এটা আমাদের সরকার এবং গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য, এটা করলে করতে পারে। বাট আমরা কিন্তু 72-এর সংবিধান যদি আমরা মানি না, এই কথাটা কোনো সময় বলেও নাই, তারপরে আমরা কিন্তু ওই জায়গাটায় বলেছি, আমরা 31 দফায় আমাদের সর্বশেষ যে আপডেট ভার্সনটা, সেখানে কিন্তু বলা হয়েছে, আপনি দেখতে পারেন, যে সংবিধানের আলোকে। তার মানে কি আমরা 72-এর সংবিধান, আমার মনে হয় জাহাঙ্গীর হোসেন, বেগম খালেদা জিয়া পরিষ্কার। উনি একটা কথা বলছেন যে ছুঁড়ে ফেলছে।
শোনেন 72-এর সংবিধানের কথাটা একটা প্রেক্ষাপটের কারণে ওনারা ওই প্রেক্ষাপটটা আনতে চায় না। আমি যেটা বলছি যে ভাই যেটা বলে বিউটিফিকেশন আর ওই যে সুন্দরী এইটাকে একেবারে মানে এক জি, হতে- আমরা- ওইটা কিন্তু বেগম খালেদা আমরা জিয়া এখন আমি শেষ এক মিনিট আছে, দেখেছি এবং জাহাঙ্গীর শুনেছি হোসেন। বলেছেন যে একটা পার্টিকুলার পয়েন্টের কারণে যে আগের যে ফ্যাসিস্ট সরকার কোনো বিষয় করলে ওনাদেরকে মনে করেন যে বিচার হোক, বিরোধী শক্তিকে বিচার করা হোক, যাইভাবেই হোক একটা সংবিধানের দোহাই দিতে হচ্ছে, সেটা প্রেক্ষাপটের কারণে এইটা বলেছে। উনি ওই অর্থে বলে নাই যে 72-এর সংবিধানকে ফেলে দাও, এই অর্থে বলে নাই। আচ্ছা এটা ঠিক আছে, আশা আমরা করি এখন আপনারা শেষ এক বুঝতে মিনিট। পারছেন। আমি শুধু একটা প্রশ্ন দুজনকে রাখছি, 30 সেকেন্ডে করে উত্তর দিবেন, যদিও এত সংক্ষেপে হয়তো দেওয়া সম্ভব না। এই যে এক এক দেশমুখিতা নিয়ে আলোচনা হয় যে জামাত হচ্ছে অমুক দেশের, বিএনপি এখন অমুক দেশে, কিন্তু এই যে বাংলাদেশ মার্কিন চুক্তি যেটি বাণিজ্য চুক্তি হলো ইন্টারিম গভর্নমেন্টে, সেটার অনেক সমালোচনা আছে, কিন্তু সেটি নিয়ে আসলে দুই দলই কেউ কোনো কথা বলতে চায় না। 30 সেকেন্ড করে শুনুন। আমি এটা বলি, যেহেতু আমার এটা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জি। দল এবং সরকার এক লাইনে। কোনো দেশের না, জি। এটা বাংলাদেশের জনগণ যা উনি তার পক্ষে। আচ্ছা, জি, আর আপনি। যে এইগুলো 7টি দফা আমি বলছি ইন্টারিমের সময় 7টি দফার যে চুক্তি হয়েছে সেগুলো বিএনপি পর্যালোচনা করতেছে, যদি দেশের স্বার্থে হয় সেটা অ্যাকসেপ্ট হবে, আর না হলে এটা অ্যাকসেপ্ট জি, হবে, এটা সোজা কথা। আবার অমুক দল অমুক 30 দেশের, অমুক দল অমুক দেশের, এটা একটা অপবাদ, এটা নয়। তবে ভারত আগায় গোড়ায় বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের মানুষেরকে কষ্ট দিতে রাজি আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে ভারতকে সংশোধন করতে হবে, ভারতের সাথে পুরুষত্বের মতো একটি সম্পর্ক জি, করতে আমার হবে। মনে হয় কোনো প্রকারের পরিষ্কার কোনো কবির আহমেদ। দায়বদ্ধতা নয়। আচ্ছা, এবং জাহাঙ্গীর হোসেন, দুজনকে ধন্যবাদ দর্শক। আপনাকেও, আজকের এই এতক্ষণ যারা গাজীপুর দিকেও সঙ্গে ছিলেন তাদের আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।